ভালো আছেন স্যার আপনি? ম্যাম আপনি ভালো আছেন? হুম, হুম, আলহামদুলিল্লাহ। প্রশ্ন আচ্ছা, বলেন। আমি বাহরাইনে আছি। জি, আমি বাহরাইনে আছি। এই এখন মানে বাহরাইনের যে পরিস্থিতি আর আমরা কি করতে পারি? আমাদের জন্য কোনো মানে স্যারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আছে কি? ভাই ধন্যবাদ আপনাদের চৌধুরী জন্য আমরা সাহেব। খুবই ইউসুফ চৌধুরী। চৌধুরী আপনাদের সাহেব, জন্য আপনি আমরা অনেক বাংলাদেশের এগিয়ে বাড়ি আছি। কোথায়? জি, আমার বাড়ি হবিগঞ্জ। হবিগঞ্জ স্যার। হবিগঞ্জ তো আমার বাড়ির কাছে, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। শুনেন, আমি বলি আপনাকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করছে কোনোভাবে এটা নেগোসিয়েট করে আপনাদের নিরাপত্তা বিধান করা। এখন আপনাদের বাহরাইনের উপরে কিন্তু ইরানের নজর খারাপ, জি, এবং আমিরাতের উপরও ইরানের নজর জি, খারাপ। এরা বাড়াবাড়ি করছে দুইটা দেশ ইরানের বিরুদ্ধে। সেই জন্য ইরান চাচ্ছে বাহরাইনে এবং আরব আমিরাতে, যেটা আমি বলেছি, গ্রাউন্ডে ট্রুপ নামানো এবং ফুটফুটিং করতে। জি, তো জি, সুতরাং এটা বুঝতে পারছেন তো। তো আশা করি যে জি, হয়তো জি, যুদ্ধ থেমে যাবে, আপনারাও ভালো থাকবেন, এবং আমাদের ফরেন মিনিস্ট্রি ইজ টেকিং স্ট্রিক্ট মেজার টু কিপ দ্য সিকিউরিটি ইন দ্য ফরেন ল্যান্ড। আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সমস্ত উদ্যোগ নেওয়া হচ্ছে। চিন্তার কোনো কারণ জি, নেই। চিন্তা করেন না আর সাবধানে থাকেন। স্যার আপনারা বাংলাদেশ এগুলোতে জড়ায়েন না। বাংলাদেশের স্যার স্যার আরেকটা মিনিট স্যার, একটা মিনিট স্যার। জি, জি বাংলাদেশ বলেন। থেকে বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ যে সরকার, বাংলাদেশ সরকার আমাদের কোনো হেল্প করতেছে না। কোনো মানে আমরা তো কোনো হেল্প পাচ্ছি না গভর্নমেন্টের কাছে। কোনো না, কিছু কোনো আপনারা আপনারা দেখেন হেল্পটা ফিলিপাইনিদের বুঝবেন। এম্বাসিরা বলেন তারা শোনেন, যাদের আপনারা কর্মীদের বাংলাদেশ খাবার নাই। দূতাবাসের সঙ্গে একটু দেখা করেন গিয়া, তাইলে বুঝতে পারবেন ওইখানে মানে বাংলাদেশের যে এমবেসি আছে, এমবেসিতে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখন আপনারা না গেলে তো এমবেসি আপনাদের পাবে কোথায়? আপনারা হ্যাঁ, যেতে হবে, দূতাবাসে যোগাযোগ এমবেসির করেন। সাথে যোগাযোগ করতে হবে। Then you will come to know what is the measure being taken by the embassy of Bangladesh for your security. আমরাও আপনাদের এই তথ্য মানে জি, জি আপনাদের স্যার। এই বক্তব্য বা এটা আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? জি। আমি এটা আলাদা করে দোয়া কেটে করবেন পৌঁছে দেব। স্যার, দোয়া করবেন ম্যাম, আপনারা দোয়া সাবধানে করবেন থাকবেন। স্যার ম্যাম, ইনশাল্লাহ আল্লাহ পাক। জি, জি, অনেক টেনশনে আছি, ঠিক আছে, দোয়া করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সাবধানে থাকেন অনেকটাই আপনারা। টেনশনে আছি, রাতে ঘুম আসে না। রাতে অনেক সময় ওষুধ মানে ঘুমের ওষুধ খাই, ঘুমাইতে অনেক টেনশনের মধ্যে আছি, বুঝছেন। ফ্যামিলিতে তো মানে বলতে পারি না সবকিছু। এর জন্য আপনাদেরকে বললাম যে কি পরিস্থিতি জানা, আপনার একটু জানানোর জন্য। তো বাকিটা আল্লাহর উপর ভরসা, আশা করি আপনাদের দোয়া আছে ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা দেখব যে সরকার আসলে কি ব্যবস্থা নেয়। সরকার অবশ্যই চিন্তা করছে। আর আপনারা এমবাসির সাথে যোগাযোগ আমারও রাখবেন। আমাদের সাথে যুক্ত আছেন আব্দুস সালাম। সংক্ষেপে বলবেন। আমরা আসলে অনুষ্ঠান অনেক লম্বা হয়ে যাচ্ছে। আব্দুস সালাম, জি, বলেন। আসসালামু আলাইকুম। জি, বলেন। আপা শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ, আপা শুনতে শোনা পাচ্ছি। যায়? শুনতে পাচ্ছি তা আপনাকে। আপা আমার ওই যে আপা আপা আমার ওই স্যারের কাছে প্রশ্ন আছে। স্যার, স্যার ওই জুতোটা বন্ধ হবে কবে? যুদ্ধ বন্ধ হবে সেটা তো শোনেন, অনেক। শোনেন, আমেরিকা যদি আজকে বলে, ট্রাম্প যদি বলে আমরা যুদ্ধ করবো না, তাইলেই বন্ধ হবে। ইরান কিন্তু নিজের ইচ্ছায় বন্ধ করবে না। হুম, সেটাই। এখন ট্রাম্পের ইরান পাল্লা। আগেই বলেছে। ইরানের আরেকটি জিনিস আমি বলি, ডোনাল্ড ট্রাম্প 15টা পয়েন্ট দিছে শর্ত। এই 15টা পয়েন্ট মেনে ইরান জাতি কোনোদিন যুদ্ধ বন্ধ করবে না। এই 15টা পয়েন্ট মানে হলো ইরানের গলা কাটা, হাত কাটা, পা কাটা, মুন্ডু কাটা, সোজা কথা। ইরানের মতো এই জাতি কোনোদিন ডোনাল্ড ট্রাম্পের 15টা এই পয়েন্ট স্বীকার করে কোনোদিন এটা মেনে নিবে না। সুতরাং ইরান জানিয়ে দিচ্ছে যে আমরা এটা মানবো না, এইসব প্রশ্নই উঠে না। বরং ইরান উল্টা কয়েকটা কন্ডিশন দিয়েছে। এর মধ্যে প্রধান হলো মধ্যপ্রাচ্য থেকে সমস্ত আমেরিকান ঘাঁটি উইথড্র করতে হবে, অর্থাৎ উঠিয়ে নিয়ে যেতে হবে, এবং আমেরিকার প্রভাব মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নিতে হবে। আমেরিকা যেন কোনোভাবেই মধ্যপ্রাচ্যে কোনো নাক না গলায়, এবং মধ্যপ্রাচ্যে যে বংশীয় শাসন আছে, শেখদের শাসন, এটা অ্যাবলিশ করে সেইখানে শাসন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে, সোজা করে বলা হচ্ছে। এবং ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 5-6 বিলিয়ন ডলার, এটা দিতে হবে ইরানকে ক্ষতিপূরণ স্বরূপ। ইরান তো যুদ্ধ শুরু করে না, যুদ্ধ শুরু করছে আমেরিকা এবং ইসরায়েল। এই হুম, শর্তগুলো মেনে তারপরে যুদ্ধ বন্ধ করতে হবে। আর এই ধরনের যুদ্ধ, এখানে সিজ ফায়ার চলবে না, সাময়িক যুদ্ধবিরতি নো। ইরান বলছে এটার একটা সলিউশন করতে হবে, পার্মানেন্ট সলিউশন। পার্মানেন্ট সলিউশন, এবং ইরানের বিরুদ্ধে যত অ্যাগ্রেশন আছে
সব বন্ধ করতে হবে, যত ইকোনমিক এম্বার্গো আছে এই পর্যন্ত স্যাংশন দিয়েছে সব উইথড্র করতে হবে। হুম, এগুলো ইরান আরো উল্টা দিয়েছে, সুতরাং এগুলো চলবে না। এবং ইসরায়েলেও এখন মতবিরোধ তৈরি হয়েছে। ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন কি জানেন? নেতানিয়াহুকে বলেছেন যে তুমি হিজবুল্লাহর সাথে যুদ্ধ করেছো, হেরেছো। তুমি হামাসের সাথে যুদ্ধ করেছো, হেরেছো। ইরানের সাথে যুদ্ধ করে এখন হারছো। সুতরাং তোমার প্রধানমন্ত্রীত্বে থাকার তোমার কোনো আর যোগ্যতা নাই। এটা ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্দেশ্যে বলেছে। তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইসরায়েল দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। নাফতালি বেনেট কিন্তু লিকুদ পার্টি, নট লেবার পার্টি। এর যে পার্টি আপনার কি বলে এই, আপনার নেতানিয়াহু যে পার্টির লিকুদ সেই পার্টিরই, কিন্তু নিজের পার্টির একজন প্রাক্তন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করেছে যে যতগুলো যুদ্ধ করেছে নেতানিয়াহু, ইরান, তারপরে হিজবুল্লাহ, হামাস, হুতির সাথে, সবগুলোতে ইনফ্যাক্ট লিটারেলি ইসরায়েল হেরেছে। জি। আমাদের আরেকজন দর্শক নিয়ে আজকে দর্শক পর্ব শেষ করব। শামীম খান রেজা, আপনি মনে হয় আপনিও মিডল ইস্টের কোথাও আছেন। আপনার প্রশ্ন ফাদ ভাইয়ের কাছে বা স্যারের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কুয়েত প্রবাসী। আমি আপনাদের এই চ্যানেলে মাঝে মাঝে আসি, প্রশ্ন করি। কোনোদিন সুযোগ দিলে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমার স্যারের কাছে প্রশ্ন হচ্ছে যে এই বর্তমান প্রেক্ষাপটে আজকে দেখলাম যে পাকিস্তান একটি বক্তব্যের মাঝে বলছে যে আমরা ইরান না, ইসরায়েলকে আমরা নরকে পরিণত করব। এটা কেন বললো? আর এখানে তো তুরস্ক একটা ইসলামী রাষ্ট্র হিসাবে আমরা জানি তাদের একটা ভূমিকা থাকে, যেহেতু তুরস্ক একটা কৌশলে খেলে। আর নয়তো তুরস্ক তো একসময় মধ্যপ্রাচ্যের আরব দেশ বিভিন্ন কৌশলে খেলাফত ধ্বংস করে তারা তুরস্ককে ধ্বংস করার চেষ্টা করছিল। তো এই ক্ষেত্রে তুরস্ক কি খেলতেছে তা জানি না। তবে আমার স্যারের কাছে প্রশ্ন হলো যে তুরস্কের ভূমিকাটা কি আরো একটু আগানোর দরকার ছিল না ইরানের জন্য? এটাই। অনেক ধন্যবাদ। জি, ফাদ ভাই।